হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর যে বাংলা পাতাবাহার বই রয়েছে সেই বইয়েরই একটি কবিতা 10 নম্বর অধ্যায়ের কবিতা নিয়ে আলোচনা করব। তো এই তোমাদের যে ক্লাস 4-এর পাতাবাহার যে বাংলা বই, সেই বইয়ের যে 10 নম্বর অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার নাম কি? আমি সাগর পাড়ি দেব, অর্থাৎ সাগরে যাত্রা করব, সেই নিয়ে কবিতাটা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তো কবিতাটা শুরু করার আগে এই কাজী নজরুল ইসলামের সম্পর্কে খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খুব মন দিয়ে শুনবে। যদি পরীক্ষাতে লেখক কবির জীবনী নিয়ে কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা তাহলে লিখতে পারবে। কি আছে দেখো, কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে আর মৃত্যু 1976 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া নামক গ্রামে। তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার চুরুলিয়া নামক গ্রামে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। তাহলে কোথায় প্রকাশিত হয়েছিল তার প্রথম কবিতা? প্রথম কবিতার নাম হচ্ছে মুক্তি, প্রকাশিত হয়েছিল 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক একটি পত্রিকায়। পত্রিকাটার নাম কি? বঙ্গীয় মুসলমান সাহিত্য। এই নামক একটি পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়েছিল। এরপর কি বলছে? 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। তাহলে বিদ্রোহী কবিতা আমরা কিন্তু সবাই মিলে জানি যে কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবেই চেনা যায়, তার উপাধি কিন্তু বিদ্রোহী কবি। তাহলে এই যে 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় তার এই বিদ্রোহী নামক কবিতাটি প্রকাশিত হয়েছিল এবং এটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় যেন একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তার এই কবিতাটার মধ্যে দিয়ে তিনি সমগ্র বাংলায় সমগ্র জাতির মধ্যে একটা ঝড় তুলে দিয়েছিলেন তার এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধেই নয়, সমগ্র অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তাহলে তার যে কবিতাগুলো লেখা হয়েছে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলো লিখতেন তার মাধ্যমে তৎকালীন যে ইংরেজ শাসন চলতো আমাদের দেশেতে, শুধু সেই ইংরেজ শাসনের বিরুদ্ধেই না, তার সাথে সাথে আমাদের সমাজের বিভিন্ন রকম কুসংস্কার অন্যায় অবিচারের বিরুদ্ধেও কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছেন তার কবিতা লেখার মাধ্যমে। তার লেখা বইগুলি হলো অগ্নিবীণা, বিষের বাসি, সর্বহারা, সাম্যবাদী ইত্যাদি। আমাদের আজকে যে পাঠ্য কবিতা আমি সাগর পাড়ি দেব, এই কবিতাটি পুতুলের বিয়ে নামক একটা নাটক, যেটা কবিরই লেখা, সেই নাটকেরই 7 ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন এসে থাকে যে আমি সাগর পাড়ি দেব এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমরা তখন বলবে যে কবি কাজী নজরুল ইসলামেরই লেখা পুতুলের বিয়ে নামক একটা নাটকের 7 ভাই চম্পা একটা কবিতা থেকে এই আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। তো এতক্ষণ আমি তোমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে 2-4 কথা তোমাদের বলে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার আমি তারই লেখা আজকে আমাদের যে পাঠ্য কবিতাটি, সেই কবিতাটি লাইন বাই লাইন তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেব। তাহলে দেখো, পড়া শুরু করছি। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। অর্থাৎ কবিতাটার নামই হচ্ছে কি আমি সাগর পাড়ি দেব, অর্থাৎ সমুদ্রে আমি যাত্রা করব বা সাগরে যাত্রা করব। সেটাই বলছে কবি যে আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। সওদাগর অর্থাৎ ব্যবসায়ী, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সওদাগর বলা হয়। তাহলে এখানে কবি নিজেকেই বলছেন যে আমি সাগরে যাত্রা করব, আমি একজন ব্যবসায়ী, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। সপ্ত মধুকর অর্থাৎ তার 7 রকমের নৌকা, বাণিজ্যিক নৌকা, যেটা মনসামঙ্গল কাব্যেতে চাঁদ সওদাগরের ছিল। তো এই সপ্ত মধুকর নিয়ে কবি সমুদ্রের মধ্যে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করবেন।
আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। অর্থাৎ কি বলছে যে আমি আমার জায়গা থেকে মানে আমার ঘাট অর্থাৎ আমার যে নিজস্ব বাসস্থান সেখান থেকে আমি যেসব জিনিসপত্র নেব সেই সব জিনিসপত্র নিয়ে আমি বেচা কেনা শুরু করব এবং সেই বেচা কেনা আমার বিশ্বজোড়া হাট অর্থাৎ গোটা পৃথিবী গোটা দেশের মধ্যেই যেন আমার বেচা কেনা শুরু হয়ে যাবে বা হাটেতে চলতে শুরু করবে। আমরা জানি কি হাট অর্থাৎ গ্রামগঞ্জে একটা নির্দিষ্ট দিনে জিনিসপত্র নিয়ে মানুষ বসে, কিছু মানুষ কিনতে আসে, কিছু মানুষ জিনিস বিক্রি করে, এইভাবে হাটের মধ্যে বেচা কেনা শুরু হয়। এটা মূলত গ্রামগঞ্জে দেখা যায়। তো কবি এই কবিতার মধ্যে সেটাই বোঝাতে চেয়েছেন যে আমি যেন আমার সমস্ত জিনিস নিয়ে হাটে বসেছি অর্থাৎ এই বিশ্বজোড়া হাটে বসেছি, সবাই যেন আমার কাছ থেকে আমার এই হাট থেকে যেন জিনিসপত্র কিনতে আসবে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। কি বলছে ময়ূরপঙ্খী বজরা আমার অর্থাৎ বজরাটা তার নৌকাটার নাম ময়ূরপঙ্খী। তো এই ময়ূরপঙ্খী বজরা নিয়ে লাল বাউটা তুলে অর্থাৎ লাল পতাকা তুলে দিয়ে যেন সেই যে তার যে নৌকা সেই নৌকা ঢেউয়ের দোলায় সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ের দোলায় যেন রাজহাঁসের মতো দুলে দুলে চলছে। মরাল এখানে বলা হয়েছে মরাল, মরাল অর্থাৎ রাজহাঁস। সেই রাজহাঁস যেমন নদীর স্রোতেতে যেমন ঢেউয়ের মধ্যে দুলে দুলে চলে যায়, ঠিক রাজহাঁসের মতনই যেন কবির নৌকাটা ময়ূরপঙ্খী যে নৌকা সেও ঢেউয়ের দোলায় দুলে দুলে চলছে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। অর্থাৎ কি বলছে সিন্ধু আমার বন্ধু হয়ে, সিন্ধু অর্থাৎ সমুদ্র, যে তার নিজের গর্ভের মধ্যে অর্থাৎ নিজের গভীরে বিভিন্ন রকম রতন মানিক অর্থাৎ রত্ন মানিক যেন লুকিয়ে রেখেছে। সমুদ্রের তলায় বিভিন্ন রকম পাথর বিভিন্ন রকম মূল্যবান রত্ন কিন্তু লুকানো থাকে, সেটা আমরা জানি। তো সেটাই কি বলছে যে সিন্ধু অর্থাৎ সমুদ্র যেন কবির বন্ধু হয়ে তার গভীরে যেসব রতন মানিক রয়েছে সেই সমস্ত কিছুই যেন আমার তরি বোঝাই করে দেবে উপহার। অর্থাৎ কবির যে তরি নৌকা, তরি অর্থাৎ নৌকা, কবির যে নৌকা সেই নৌকার মধ্যে উপহার স্বরূপ সমস্ত রত্ন বোঝাই করে দেবে অর্থাৎ ভর্তি করে দেবে। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তমালা আমারে নাজরানা। অর্থাৎ থানা, এখানে থানা কথাটা কেন এসেছে এটা নিশ্চয়ই তোমরা জানো যে থানার মধ্যে পুলিশ থাকে, তারা দেশের বা শহরের নাগরিকদেরকে সুরক্ষা প্রদান করে। তো কবি এটাই বলছে তিনি যেহেতু সমুদ্রের মধ্যে বহু দামি দামি জিনিস নিয়ে যাত্রা শুরু করছে, তাই যেন বলা হচ্ছে দ্বীপে দ্বীপে অর্থাৎ সমুদ্রের মাঝে যে দ্বীপ থাকে সেই দ্বীপে যেন থানা পাতা থাকবে তাকে পাহারা দেওয়ার জন্য। আর কি হবে শুক্তি দেবে মুক্তমালা আমানের নাজরানা, অর্থাৎ আমি যে সেই সমুদ্রের মধ্যে দিয়ে যাব তার দরুন শুক্তি আমাকে মুক্তমালা নাজরানা দেবে অর্থাৎ কর দেবে। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। কি বলছে গাংচিলেরা যারা সমুদ্রের ওপর দিয়ে উড়ে উড়ে যায় এক দেশ থেকে আরেক দেশে, তো সেই সব গাংচিলেরা যেন কবি যখন সমুদ্রের মধ্যে দিয়ে যাবে সেখানে যাওয়ার সময় যেন তাকে দেখে হাত ছানিতে অর্থাৎ তাদের পাখার যে আওয়াজ সেই আওয়াজে যেন কবিকে ডাকবে। আর কি বলছে যে তাদের হাতছানিটা যেন এটাই বোঝাবে যে এই দেশ থেকে তুমি আর এক দেশের তীরে অর্থাৎ আর এক ঘাটে তুমি পৌঁছাও, সেখানের ঘাটটা তোমার জন্য অপেক্ষা করছে অর্থাৎ তোমার উপহার নেবার জন্য যেন অপেক্ষায় করে রয়েছে। তো সেটাই যেন গাংচিলেরা হাতছানি দিয়ে কবিকে বুঝিয়ে দেবে। তারপর কি বলছে আসবে হাঙর কুমির তিমি কে করে তারে ভয়, বলবো ওরে ভয় পাই যে সে ছেলেই নয়। কি বলছে সমুদ্রের মধ্যে যে হাঙর কুমির তিমি রয়েছে এগুলো একটু ভয়ানক জিনিস, এগুলোকে সাধারণ মানুষ কিন্তু ভয় পেয়েই থাকে যে হাঙর কুমির তিমি। যখন কবির দিকে এরা সবাই এগিয়ে আসবে অর্থাৎ যখন সে জলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করার সময় যখন হাঙর কুমির তিমি এরা যেমন এগিয়ে আসবে তখন কবি তাদেরকে দেখে বলবে যে আমি তো সে ছেলেই নই যে তোমাদের আমি ভয় পাবো। তো আমি এতটাই সাহসী, কবি সেটাই বোঝাতে চাইছে। সপ্তসাগর রাজ্য আমার আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর।
কি বলছে যে কেন ভয় পাবো না, সপ্ত সাগর যেন আমার রাজ্য, আমি একজন বীর বণিক, অর্থাৎ 7 সাগর যেন আমার হাতের মুঠোয়, আমি তাদেরকে পরিচালনা করছি, তো আমি সেই রকমই একজন বীর বণিক। খাজনা যোগায় রাজ্য আমার হাজার নদীর নীর, অর্থাৎ হাজার হাজার নদী যেন আমাকে খাজনা যোগাচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকমের নদী উপনদীর জল যেন সাগরে এসে মিশছে। তো এটাই কবি বোঝাতে চাইছে যে বহু নদ নদীর দ্বারা কিন্তু সাগর সৃষ্টি, তো সেই সব সাগর মোহনা এই সমস্ত কিছু যখন সাগরে এসে মিশছে তারা যেন আমাকে খাজনা দিচ্ছে, এটাই কবি বোঝাতে চেয়েছে। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। কি বলছে যে তোদের যে দুটো হাত নখ দাঁত রয়েছে, অর্থাৎ তাদের নখগুলো বড় 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 দাঁত রয়েছে, কবি এটাই বলছে যে তোদের ওই 2-4টে নখ দাঁত দেখে যেন আমি ভয় পাচ্ছি না, আমি জলদস্যু অর্থাৎ জলের যারা ডাকাত, জলের মধ্যে যারা চুরি করে সেই জলদস্যু তোদের জন্য আমি পাহারায় রেখে গেলাম। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। অর্থাৎ জেলেদেরকে তিনি কি বলছেন, সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা, অর্থাৎ এরা সবাই যেন যখনই হাঙর কুমির তিমি আমার দিকে ধেয়ে আসবে তারা যেন বর্ষা দিয়ে তাদেরকে বিঁধে দেবে, অর্থাৎ আটকে দেবে, আমার কাছে আসতে দেবে না। দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো নাকো আর, বন্যা এলে ভাঙবো বিভেদ করবো একাকার। অর্থাৎ বিভিন্ন দেশ, এক দেশ থেকে আরেক দেশ যেতে গেলে আমাদের অনেক রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই বলছে এখানে। দেশ এক হিসেবে দেশও বোঝাচ্ছে, আবার আরেক দিক থেকে কবি এখানে সমাজকে বলছে, বিভিন্ন সমাজের যে বর্ণ বৈষম্য, এক জাতি হিন্দু এক জাতি মুসলমান, এদের মধ্যে যে বর্ণ বিভেদ, এই বিভেদটা যেন কবি আর রাখতে চাইছেন না, বলছে কি আমি দেওয়াল ভেঙে দেবো, অর্থাৎ সবাইকে আমি এক জায়গায় আনবো। ঠিক বন্যা হলে যেমন বন্যার জল সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে এক জায়গায় গিয়ে জমা করে দেয়, ঠিক সেটাই বলছে যে আমি বন্যার জলের মতো ধেয়ে আসব, এসে আমি যে জাতির যে বর্ণ বৈষম্য, যে দেয়াল গাঁথা রয়েছে জাতির ভেদের মধ্যে, যে প্রাচীর তৈরি হয়েছে, সেই প্রাচীর কিন্তু আমি ভেঙে দেব। আমার দেশে থাকলে সুধা তোদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। অর্থাৎ কি বলছে, আমার দেশে থাকলে সুধা তাদের দেশে দেব, অর্থাৎ সুধা অর্থাৎ মধু মিষ্টি, আমার দেশে যেসব মিষ্টি মধুর রয়েছে সেই সমস্ত কিছু আমি অন্য দেশে দেব, আবার তাদের দেশে যে সমস্ত মিষ্টি মধুর জিনিস সেই সমস্ত কিছু কিন্তু আমার দেশে উপহার স্বরূপ নিয়ে আসব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে যা নাই। অর্থাৎ বাণিজ্য করতে গেলে আমি আমার দেশের জিনিস অন্য জায়গায় যখন দিই, সেই জায়গার বিখ্যাত জিনিস আমি আমার কাছেও নিয়ে আসি, এটাই অর্থাৎ এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের নিয়ম। আমার কাছে যদি পয়সা থাকে আমি সেই পয়সা দিয়ে অন্য কারোর কাছ থেকে আমার প্রিয় জিনিসটা কিন্তু কিনতে পারি। তো একজনের কাছ থেকে আরেকজনের বিনিময় প্রথাটাই হচ্ছে বাণিজ্যিক নিয়ম। তো সেটাই বলছে যে আমি বাণিজ্যতে গেলে মা ভয় পেও না, তোমার ঘরে যে মুক্তমাণিকটা নেই সেই রত্নটা আমি কিন্তু তোমার ঘরে এনে বাণিজ্য করে আমি সেই রত্ন তোমার ঘরে এনে দেব। দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মায়ের লাজ। এখানে মা অর্থাৎ যেমন গর্ভধারিণী মায়ের কথাও বলা হয়েছে, আর এক দিক থেকে কিন্তু এই জগৎ জননী অর্থাৎ আমাদের এই দেশ পৃথিবীর মাটি ভারতবর্ষকেও কিন্তু বোঝানো হয়েছে। তো এটাই একদিক থেকে যেমন নিজের গর্ভধারিণী মাকে সমস্ত কিছু সুখ এনে দিতে ইচ্ছা করে, ঠিক সেইভাবে তৎকালীন যে ইংরেজ শাসন সেই শাসনের বিরুদ্ধে গিয়ে শাসন মুক্ত একটা সমাজ দেশ যেন আমাদের ভারতকে উপহার দেওয়ার জন্য সেই সময় বহু লড়াই চলেছিল। তো সেটাই বলা হচ্ছে কি যে তুই দুঃখিনী, তাই তো এই জগতের দুঃখ আমি ঘোচাবো, আর কি করব, জগৎ জুড়ে যত সুখ আছে সেই সমস্ত কিছু সুখ কুড়িয়ে আনবো, আর আমাদের লাজ লজ্জা যে শরম সেই শরম আমরা ঢাকবো। অর্থাৎ তোর যে দুঃখ কষ্ট সেই কষ্ট যেন আমরা দূর করে আমাদের লজ্জাটাকে আমরা ঢেকে নিতে পারি, সেটাই বলা হয়েছে। লাল জহরত পান্না চুনি মুক্তমালা আনি,
আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। এখানে লাল জহরত, পান্নাচুনি, মুক্তমালা এগুলো সব এক একটা বহু বহু দামি দামি রত্ন। সেই সমস্ত দামি রত্ন, শুধু রত্নই নয়, এখানে একটা মূল্যবান জিনিসের কথা বলা হয়েছে। তো সেই সমস্ত কিছু দামি জিনিস যেন আমি তোর কাছে এনে দিতে পারি, তোকে যেন আমি রাজার মতো তৈরি করে দিতে পারি, তুই এতটাই বড় যেন আমি তোমাকে তৈরি করতে পারি। তো সেটাই বলা হচ্ছে যে তোমাকে আমি সমস্ত কিছু রত্ন এনে দিয়ে তোমাকে তো রাজরানী করবই, তার সাথে সাথে আমিও কিন্তু রাজারই কুমার হব। তো এটাই কবি এই কবিতায় বোঝাতে চেয়েছেন। আমি যেটা বললাম যে একদিক থেকে যেমন এখানে গর্ভধারিণী মায়ের দুঃখ ঘুচিয়ে সুখ সম্পদ সমস্ত কিছু এনে দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আর এক দিক থেকে পরিপ্রেক্ষিতে দেখতে গেলে আমাদের যে ভারতবর্ষের যে ইংরেজ শাসন, সেই ভারতবর্ষকে ইংরেজ শাসন থেকে মুক্ত করে তাকে যেন একটা নিজের দেশ উপহার, অর্থাৎ নিজের একটা স্বাধীনতা উপহার দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এখানে যে সমস্ত বড় বড় রত্নের কথা বলা হয়েছে সেগুলো দামি, অবশ্যই দামি সম্পদ, কিন্তু এই রত্নের স্বাধীনতাও যে একটা বড় দামি সম্পদ সেটাও কিন্তু এখানে উজ্জ্ব করে কবি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তো এই কবিতার প্রতিটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব মন দিয়ে অবশ্যই পড়বে। যদি কোথাও বুঝতে তোমাদের কিছু সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর সমস্যা মেটানোর। তো এই আমি সাগর পাড়ি দেব এই কবিতা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও।